আসসালামু আলাইকুম। টি উইথ টিচার্স পডকাস্টের আরও একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমার সাথে একজন গেস্ট আছেন যাকে তোমরা অলরেডি হয়তো বা চিনো, আমাদের তানভীর স্যার, ঢাকা কলেজ। ওনার অনলাইনে যথেষ্ট ভালো একটা মানে ফলোয়িং আছে। সো স্যারকে আর কি আমরা নিজের থেকেই অ্যাপ্রোচ করে নিয়ে আসছি। এটার মূল রিজন হলো এইচএসসি 25 ব্যাচের আইসিটি এমসিকিউ এক্সাম, যেটা অ্যাকচুয়ালি শুধুমাত্র একটা ব্যাচকে না, পুরো দেশকে নাড়ায় দিছে। এবং এটার ফলাফল হয়তো বা যেদিন রেজাল্ট বের হবে সেদিনই তোমরা বুঝতে পারবা যে আইসিটিতে কি হয়ে গেছে আসলে ভিতরে ভিতরে। তো সেক্ষেত্রে আসলে আমরা স্যারের কাছ থেকে আইসিটি কীভাবে পড়বো, কীভাবে ভালো করা যায়, নর্মালি কী কী মিস্টেক হয়, স্যারের লাইফের কিছু স্টোরি আছে খুবই ইন্টারেস্টিং। মানে উনি অ্যাকচুয়ালি অনেক আগে থেকে অনলাইনে আসে, হয়তো ওরকম লাইমলাইটে নেই, বাট ওনার অ্যাকচুয়ালি অনেক অনলাইন ক্লাসে অনেক স্ট্রাগল আছে, অনেক ফানি কিছু স্টোরিজ আছে। আমরা সেগুলো জানার চেষ্টা করব, সেগুলো শুনে মোটিভেট হওয়ার চেষ্টা করব। স্যার, ওয়েলকাম টু টিভি টিচার্স পডকাস্ট। থ্যাংক ইউ। ওকে, আমি শুরুতেই কোশ্চেন থ্রো করা শুরু করব। হ্যাঁ, আচ্ছা, ঠিক প্রথম আছে। কোশ্চেন, আপনার যে এই যে আইসিটি, এটা নিয়ে আসলে জার্নিটা কবে থেকে শুরু, কিভাবে শুরু? আসলে আইসিটি জার্নিটা ছিল, আগে তো আইসিটি ছিল না। আমরা যখন ছিল না, পড়ছি, তাই? মানে আগে আইসিটি ছিল না বলতে আমাদের যেটা হচ্ছে যে আমি যখন স্কুলে পড়ছি তখন আমাদের কম্পিউটার নামক একটা সাবজেক্ট ছিল। আচ্ছা। তো কম্পিউটার নামক যে সাবজেক্টটা ছিল, তো সেই সাবজেক্টটাতে আমরা ক্লাস 9-10 এ যারা বায়োলজি নিতে চাইতো না, হুম। তারা হচ্ছে কম্পিউটার নিত এবং সবাই বলতো কম্পিউটার তারাই নেয় যাদের হচ্ছে যে ব্রেইন খারাপ, তারা হচ্ছে কম্পিউটার নেয়। যে পৃথিবীর সবচেয়ে খারাপ স্টুডেন্টগুলো কম্পিউটার নেয়। তা আমি আসলে নেওয়ার চেষ্টা করছিলাম। আমিও নেওয়ার চেষ্টা করছিলাম। আমার মা বলতেছে যে পড়লে পিওর সায়েন্সে পড়বা। তখন তো সায়েন্সে পড়ার একটা ক্রেজ ছিল। ক্রেজ ছিল, হ্যাঁ। মেয়েদের সামনে ভাব মারতাম, পাশেই গার্লস স্কুল ছিল। আচ্ছা। ভাব মারতাম যে আমি সায়েন্সে পড়ি। ঠিক আছে? সায়েন্স না নিলে মনে করো যে সোশ্যালি ভাব মারা যাইত না এই। হুম। তো ইন্টারমিডিয়েটে যখন আমি হচ্ছে কম্পিউটার সায়েন্সে ভর্তি হই, ভর্তি হওয়ার পর তারপর যেটা হইছে হচ্ছে যে আমি কম্পিউটার পড়ানো শুরু করছি। তা আমার ছোট ভাই বলতেছে যে আমাদের এলাকায় একটা কোচিং আছে। তো রয়্যাল কোচিং। ওকে। নাম রয়্যাল কিন্তু বাজারের মাঝখানে একটা কোচিং। পাশে হচ্ছে যে বিভিন্ন কেওয়াস, তো ওইখানে একটা ডেন্টালের শপও ছিল। হুম। তো মাঝে মধ্যেই দেখা যায় তো ওই ব্যাটা হচ্ছে কোয়ার্ক ছিল। হুম। তো সে হচ্ছে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করছে। তা ক্লাস নেওয়ার মাঝখানে আল্লাহ গো মাগো বইলা চিল্লান এগুলো এই শোনা কোয়াক যেত। মানে কিন্তু এই যে ভুয়া ডাক্তার বেসিক্যালি, হ্যাঁ, অনেক তো ইংলিশটা বুঝবা না। দেখা গেছে অ্যানাস্থেসিয়া না দিয়েই দাঁত উঠায় ফেলাইতো। তো এক ভদ্রলোকের চোখ টেরা হয়ে গেছে, এটা নিয়ে মারামারি। তো ওই জায়গায় আচ্ছা। হচ্ছে যে আমার হচ্ছে ডেমো মানে ডেবু হয়। তো ওইখানে আমি কম্পিউটার পড়াইতে যেতাম। তো আমি ১ম দিন অনেক ভাব নিয়ে গেছি। আরে কম্পিউটার সায়েন্সে পড়ি, কম্পিউটার তো পুইরা পড়ায় উড়ায় দিব। হুম। ১ম দিন বই খুইলা পোলাপাইন আমারে যখন জিজ্ঞেস করছে সিস কি, রিস কি? ওইটা শুনে আমি অনেকক্ষণ চিন্তা করছি। না, তো আমি আসলে এটা মানে কি আমি জানি না। হ্যাঁ, তো এটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচারে ইউজ করা হয়। হুম। তারপর আমাকে জিজ্ঞেস করছে ওএস কিভাবে কাজ করে। হুম। ঠিক আছে? তারপরে হচ্ছে যে আমাকে বলতেছে যে স্যার একটা লজিক গেটে NAND গেটের মধ্যে হুম। আ মানে NAND গেট কেমনে কাজ করে। তা আমি যেটা এক্সপেক্ট করছি যে হুম। যে জায়গায় আসছে ওই পোলাপাইনরা, তো আমি বললাম যে সি ফর কম্পিউটার হুম। অ্যান্ড হচ্ছে হলো গিয়ে যে কি বলে যে টেকনোলজি, হুম। কম্পিউটারে স্টার্ট বাটন এটা ওইটা। কিন্তু আসলে এটা পুরো ডিফারেন্ট একটা বিষয়। হুম। টোটাল ডিফারেন্ট একটা বিষয়। হুম। তো ওইটা নিয়ে যখন আমি কথাবার্তা বলা শুরু করলাম, তো আমি যেয়ে দেখলাম যে আরে এটা তো আসলে ডিফারেন্ট একটা কেস। আমি স্কুলে যাদেরকে নিয়ে ট্রল করছি, আমি কলেজ লেভেলে যাদেরকে নিয়ে ট্রল করছি, আমি যে পরে দেখলাম যে আসলে এটা অনেক ভাস্ট একটা জিনিস। হুম। তো তখন আমার হচ্ছে যে ১ম হচ্ছে যে এই কম্পিউটার পড়ানো শুরু হয়। হুম। আর এই কম্পিউটার পড়ানোর মধ্য দিয়েই মূলত হচ্ছে যে আমি আসলে নিজে বাসায় পড়ালেখা শুরু করি। ওকে। তো এটা ২০১০ কত সাল সালে? থেকে ২০১১ সালে, আচ্ছা। ২০১১ সালে আমি হচ্ছে ১০-১১ ১০ হবে ১০ ওকে। ১০ ১০ সাল থেকে আমি হচ্ছে আইসিটি সাবজেক্টটা যেটা বর্তমানে এখন আইসিটি আছে হুম। সেটা কম্পিউটার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট হিসেবে ছিল। ২ টা পেপার ছিল। ২ টা পেপার ছিল। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে ওইখানে এখন যে আইসিটি বই আছে ওইটার কাছে কিছুই না। কারণ ওইখানে চ্যাপ্টার 2 তে হচ্ছে ডাটা স্ট্রাকচার ছিল, অ্যালগরিদম ছিল, সর্টিং ছিল। তারপর হচ্ছে যে প্রোগ্রামিং ছিল, সি প্রোগ্রামিং ছিল, হুম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছিল। তারপর চ্যাপ্টার 1 এর ক্ষেত্রে হচ্ছে ডেটাবেস ছিল। তারপর হচ্ছে কি বলে ডিজিটাল ডিভাইস ছিল, ডাটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং ছিল। তো হিউজ ফাস্ট এটা একটা সিলেবাস ছিল এই। আর ২০১৩ সালে এসে এই কম্পিউটার সাবজেক্টটা পরবর্তীতে আইসিটি তে কনভার্ট হয়। আইসিটি হয়ে যায়। সো লাইক আপনার এই কম্পিউটার বা আইসিটি পড়ানো নেওয়ার পর 15 ইয়ার্স, অলমোস্ট। অলমোস্ট 15 ইয়ার্স হয়ে যাচ্ছে। আমি তো তাহলে বলব যে আপনি মনে হয় আইসিটির মনে হয় অনলাইনে মোস্ট সিনিয়র টিচার, কাইন্ড অফ। হ্যাঁ, হ্যাঁ। কাইন্ড কাইন্ড অফ, অফ মোস্ট কাইন্ড অফ। সিনিয়র টিচার। না, এই বছর আর কি আমরা ওই সব লিভিং ফসিলদেরকে নিয়ে আসতেছি, হ্যাঁ? যারা সবচেয়ে সিনিয়র মানুষজন।
ওকে, এখন কথা হইলো যে আপনি যে আইসিটি পড়াচ্ছেন, আপনার কি ব্যাচ ট্যাচ থেকে পড়ছেন? নাকি তারপরে অনলাইনে শিফট হয়েছেন? আপনার আসলে ট্রানজিশনটা কি ছিল? ট্রানজিশনটা যদি আমি এভাবে বলি যে আইসিটি নিয়ে ফোকাস করছি কেন? কারণ হচ্ছে ২০১৩ সালে যখন এই সাবজেক্টটা আসে, তো হুম, এটা আসলে কমপ্লিটলি নিউ একটা সাবজেক্ট ছিল সবার জন্য। হুম, এবং কেউ জানতেছে না যে আসলে এটা কিভাবে শুরু করতে হবে, কিভাবে পড়তে হবে, কোশ্চেন কিভাবে আসে। হুম, তো আমার কাছে এই জিনিসটা খুবই ইজি ছিল কারণ আমি অলরেডি ২০১০ সাল থেকে এটা নিয়ে কাজ করতেছি। হুম, তো আমি হচ্ছে চিন্তা করলাম, তো আমি আগে হচ্ছে ম্যাথ, ফিজিক্স পড়াইতাম। বাই হুম, দ্য ওয়ে অত ভালো পড়াইতাম না, মোটামুটি হুম, হুম, পড়াইতাম যে অ্যা যাতে চলে। পরে আমি চিন্তা করলাম যেহেতু আমি আইসিটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করতেছি, হুম, অলমোস্ট আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাচ্ছে। হুম, তখন আমি ভাইয়া ছিলাম। হুম, ঠিক আছে? তখন আমি ভাইয়া ছিলাম। ভাইয়া নিয়ে মার্কেটে অনেক মিথ আছে, হুম, ওগুলাতে আমি যাচ্ছি না। হুম, হুম, তো আমি তখন ভাইয়া ছিলাম। তো আমি চিন্তা করলাম যে আমার হচ্ছে আইসিটিটা নিয়ে ফোকাস করতে হবে। তো আইসিটি নিয়ে ফোকাস করার জন্য তখন আমার এক স্যার ছিল ডক্টর কোচি স্যার। হুম। তিনি হচ্ছেন এখন অক্সফোর্ডে পড়ালেখা চলে গেছে পিএইচডির জন্য। এখন ইয়েতে আছে, পিজি হসপিটালে আছে। আমি যদি ভুল না করি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছে। আচ্ছা। ঠিক আছে? তো উনি হচ্ছে মূলত হচ্ছে ওনার হাত ধরেই আমার হচ্ছে কোচিং, যে আমরা যে হুম। বলি আমরা ব্যবসায়ী, হুম, 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 কোচিং হুম। বিজনেসে আমার এন্টার হওয়া। যেমন আমাকে প্রায় সময় বলে, "আপনি তো ব্যবসায়ী।" আমি বলি, "সো ট্রু।" হ্যাঁ, সত্য কথা। আমরা We ব্যবসায়ী। agree আমরা শিক্ষা হ্যাঁ, ব্যবসায়ী। হ্যাঁ, আমরা শিক্ষা ব্যবসায়ী। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। তো আমার ওনার হাত ধরেই আসা। তো উনি হচ্ছে, আমি আগে জানতাম যে স্কুল কলেজে হচ্ছে ২৫০-৩০০ স্টুডেন্ট, হুম, মানে পুরো একটা কলেজে অনেক সময় থাকে। হুম, কিন্তু ওনার ক্লাসরুমে যে আমার কাছে মনে হইছে যে এডুকেশন কতটা পশ ওয়েতে রিপ্রেজেন্ট করা যায় সেটা আমার জানা ছিল না। তার একটা হল রুম ছিল ২০০০ স্কয়ার ফিটের এবং ওইখানে ৩০০ জনের মতো স্টুডেন্ট পড়ে। আমি হুম, কখনো সুযোগ হইলে ছবি শেয়ার করব যে কি পরিমাণ স্টুডেন্ট আমি পড়ায় আসছি। হুম। তো ওইখানে আমি হচ্ছে আইসিটির টিচার হিসেবে ওনার থ্রুতে আমি ইন করি এবং ওইখান থেকে আমাকে তানভীর স্যার নামে সবাই চেনা শুরু করছে। আচ্ছা, এটা কত সালের নিয়ার এটা অ্যাবাউট? ২০১৩ লাস্টের দিকে। ১৩-১৪ র দিকে। আচ্ছা, এখন আপনার পরিচয়ের একটা বড় অংশ জুড়ে ঢাকা কলেজ। হ্যাঁ, এবং honestly আমিও দেখছি যে আমার ফ্যান বেসের একটা খুব ডাই হার্ড ফ্যান বেস আছে ঢাকা কলেজের, এবং ঢাকা কলেজে আমার যাওয়াও সবাই, হইছে। সবাই বলে যাওয়া হইছে, শিরায়, শিরায় হ্যাঁ, রক্ত, এবং আনাস ঢাকা পীরের কলেজ ভক্ত। যথেষ্ট সিগমা একটা কলেজ, মানে কোনো দেখা দেখি নাই মাইর হবে। কোনো কথা নাই। আগে মাইর, তারপর কথা। সো ওভারঅল ঢাকা কলেজের সাথে আপনার একটা যথেষ্ট বড় কানেকশন আছে। আপনি যদি আপনার ঢাকা কলেজের জার্নিটা একটু বলতেন। অবশ্য ঢাকা কলেজ হচ্ছে আমার রক্তের সম্পর্ক, আমার আত্মার সম্পর্ক, আমার ভালোবাসার সম্পর্ক যদি বলি। কারণ ঢাকা কলেজের আমি নিজেই স্টুডেন্ট ছিলাম ২০০৭ সালের। আচ্ছা। ঢাকা কলেজের আপনি স্টুডেন্ট। ডিসি, এক্স ডিসি? এক্স-ডিসি আমি। নাইস। আর ডিসি আন্ডার এক্স হয় না আচ্ছা। অবভিয়াসলি। ঠিক আছে? তো আমি হচ্ছে ২০০৭ সালে ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলাম। তো ২০১৫ সালে তো আমি আ মানি এটা আসলে আনস্ক্রিপ্টেড, এটা হয়তো কেউ জানে না। তো আমি হুম, আসলে একজনরে পছন্দ করতাম। হুম, তো আমার যে শ্বশুর তিনি এখন নাই। তো তার ১ম রিকোয়ারমেন্ট ছিল হুম। যে আমার মেয়ের জামাই সরকারি চাকরি করবে। আচ্ছা। তো এখন আমার ওয়াইফ, মানে বর্তমানে তোমাদের ভাবি, হুম। আমাকে প্রচুর প্যারা দিছে। আমার তো বিয়া-শাদী ঠিক হয়ে যাইতেছে। এখন তুমি কি করবা? তাড়াতাড়ি, আচ্ছা। তাড়াতাড়ি হচ্ছে হইলো গিয়ে, চাকরি হ্যাঁ, পাইতে হবে। চাকরি। হ্যাঁ। তো এখন আমি চিন্তা করলাম যে শালার কি করব? হুম। আর চাকরি আমার কাছে ভালো লাগতো না। কারণ আমি আসলে ওই যে শিক্ষা ব্যবসা এই কইরা, এই এই কাঁচা টাকা একবার যে দেখছে তার জন্য হ্যাঁ, আসলে চাকরি তার করা খুব জন্য টাফ। চাকরি করা খুবই টাফ। টাফ। তো এখন আমাকে বলতেছে বিয়া-শাদী হবে না। তো এখন চিন্তা করছি যে যাই হোক, ভালোবাসছি যখন বাসছি। হুম। তা বলে না যে এ মানে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, একটা কথা আছে না প্রবাদ বাক্য, তো ঝাঁপায় পড়ছি। তো তখন দেখলাম যে ঢাকা কলেজে আসলে একটা ট্রানজিশন খোঁজার চেষ্টা করতেছে তারা। যে তারা চেষ্টা করতেছে একটা ডিজিটালাইজেশন একটা ক্রেজ ছিল তখন। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। ওই একটা একটা ক্রেজ ছিল। টাইমে ওই পিরিয়ডটাতে ১৫-১৬ সালের দিকে। ডিজিটালাইজেশন পুরো ওয়ার্লডই হচ্ছে হ্যাঁ। ওইটাতে ইভলভ হচ্ছে। হুম, তা আমি ঢাকা কলেজে গেছি। আর ঢাকা কলেজ আমার জন্য হোমের মতো। হুম, কারণ হচ্ছে ওইখানে যে সকল স্যার, ম্যাডাম, প্রিন্সিপাল যারা ছিলেন, বিশেষ করে তুহিন আফরোজ আলম ম্যাডাম ছিলেন। তো তারা যারা ছিলেন, তো তারা বলতেছে যে, আ যে তুমি এই কলেজের সাথে জয়েন হবা হুম। কিনা? আমি উইথআউট থিংকিং এনিথিং আমি জাস্ট বলছি, "হ্যাঁ, আমি হব।" আচ্ছা। এবং ওইখানে ঢাকা কলেজে তারা ইন্টারভিউ নিছে বিভিন্ন। হুম, আর তখন হচ্ছে আসলে এই পোস্টটা সরকারি পোস্ট ক্রিয়েট হয়নি। হুম, তো আমাকে বেসরকারিভাবে নিয়োগ দিছে। হুম। এখনো আমি বেসরকারিভাবেই আছি। বাট ঢাকা কলেজে আছি। এটা হ্যাঁ, হচ্ছে ফান ফ্যাক্ট। আচ্ছা। ঠিক আছে? এটা একটা ফান ফ্যাক্ট। অনেকে অনেক কথা বলে আমি খন্ডকালীন। হ্যাঁ, আমি খন্ডকালীন। আমি বিসিএস ক্যাডার না। সো হোয়াট? হুম, কিন্তু আমি হচ্ছে সেই সময় থেকে ঢাকা কলেজে আছি যে সময় ঢাকা কলেজের ডিজিটাল ট্রানজিশন হইছে। হুম। এবং সেটার যে টেকনোলজিক্যাল যে বিল্ডিং ব্লক আছে, যে ব্রিক বাই ব্রিক ডেভেলপমেন্ট, এটার হুম। প্রত্যেকটা জিনিস আমার থেকে আল্লাহর রহমতে কেউ ভালো জানে না। কারণ আচ্ছা। ওই পুরো জিনিসটা, এই ট্রানজিশনটা, বিশেষ করে ঢাকা কলেজের অ্যাটেন্ডেন্স সিস্টেম, ডায়নামিক ওয়েবসাইট,
তারপরে ঢাকা কলেজের টোটাল ইন্টারনেট নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, তারপরে হচ্ছে কোভিড পিরিয়ডে পুরো অনলাইন স্ট্রিমিং করা। কোভিড পিরিয়ডে এটার জন্য আমাকে এটার জন্য ঢাকা কলেজকে হচ্ছে বেস্ট এডুকেশনাল ইনস্টিটিউট হিসেবে আইসিটি Award ডিভিশন দিছে। অ্যাওয়ার্ড দিয়েছে। এই পুরো জিনিসটা কিন্তু আমার নিজের হাতে ডেভেলপ করা, আর এটা আমি সিঙ্গেল হ্যান্ডেড এখনো ম্যানেজ করে যাচ্ছি। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে যখন ঢাকা কলেজ আমার লাইফে আসলো, তখন আমি একটা কথাই বলবো, ঢাকা কলেজ আমার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের সবচেয়ে বড় একটা জায়গা। আমি আমার ইউনিভার্সিটি লেভেলে যা যা পড়ছি, যা যা প্র্যাকটিক্যালি বইতে পড়ছি, সব কিছুতে ইমপ্লিমেন্ট করার সুযোগ হয়নি। ঢাকা কলেজে আল্লাহর রহমতে আমি সব কিছু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করছি, এবং আমি প্রত্যেকটা টেকনোলজির প্রস অ্যান্ড কনস, যেটা হচ্ছে যে যে ফেইলিয়ার সাকসেস, সব কিছু কাছের থেকে দেখার সুযোগ পাইছি, এবং আমি ফিল করছি যে আসলে আইসিটি কী জিনিস, এবং ওইটাই আমি আমার পড়ানোর মধ্যে দিয়ে স্টুডেন্টকে রিলেট করার চেষ্টা করি। যাক, ভেরি ইন্সপায়ারিং স্টোরি, থ্যাঙ্কস এ লট। আর বাই দ্য ওয়ে, স্যারের কিন্তু আমাদের সামনে কোর্স লঞ্চ হতে যাচ্ছে, আইসিটির ফুল কোর্স আসবে ওনার পক্ষ থেকে। স্যারের 2টা বই লঞ্চ হয়ে গেছে অলরেডি, আইসিটি এমসিকিউ বই, আইসিটি সিকিউ বই। স্পেসিফিক্যালি আমি এমসিকিউটা বারবার দেখতে বলবো, কারণ এবার যা হয়েছে, যদি এটা নিয়ে আলোচনা হবে একটু পরে, এবার যা হয়েছে এটা পরের বার হবে না, এটার কোনো গ্যারান্টি নেই। কোন বোর্ডে কখন হয় উই ডোন্ট নো। এবং স্পেসিফিক্যালি যারা সায়েন্সের বাইরে আছো, বাবারা আর্টস কমার্স আলিম যারা আছো, তোমাদের কিন্তু আইসিটির অবস্থা আরও ভয়ানক। তো সেক্ষেত্রে এই বইটা তোমাদের মোটামুটি আইসিটি এমসিকিউটা কভার দিয়ে দেবে। সিকিউর জন্য আলাদা একটা বই আছে, এবং স্যার কিন্তু আমাদের একাডেমিক অ্যাডমিশন প্রোগ্রামেরও সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ আইসিটি ক্লাসেস নেবেন। সো আমার মনে হয় স্যারের সাথে আমাদের জার্নিটা যথেষ্ট ভালো হবে। এখন আমার নেক্সট কোশ্চেন হলো, আপনি একটা কথা বারবার বলেন যে আমি অনলাইনে সবচেয়ে পুরাতন আইসিটি পড়াই, এই কথাটা আপনার বেশ কনভারসেশনে আসে প্রায়। সো আপনি অনলাইনে আইসিটি পড়ান, এটা কোত্থেকে আসলে? আপনি তো ব্যাচ পড়াচ্ছেন। আচ্ছা, আমি অনলাইনে পড়াই হলো গিয়ে লাইক 2011 সালের ঘটনা বলবো। তখন হচ্ছে যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতাম 11 সালে? 2011 সালে। 11 সালে তো তো আমার ফোনই ছিল না আমার সবার কাছে। ইউনিভার্সিটির আমার প্রজেক্ট ছিল, আমি একটা ইউনিভার্সিটিতে আমি আমার প্রজেক্ট করছিলাম ডিস্টেন্স এডুকেশন। এটা নিয়ে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে প্রাইজও পাইছি, এটা নিয়ে বিভিন্ন জায়গায় আমাকে হচ্ছে নিয়ে আর্টিকেল লেখা হয়েছে। তো ওই প্রজেক্টটা মনে করো যে আমি 2011 সাল থেকে ওইটা শুরু করছি, 2011 সাল থেকে আই গেস। তখন হচ্ছে আমি কি করতাম, কি আমার কম্পিউটারে ভিডিও লোড করতাম, কম্পিউটারে ভিডিও শ্যুট করতাম স্ক্রিন রেকর্ড ওয়াকম দিয়ে। আমার স্টিল আমি ওয়াকম ক্যারি করি, আমার ব্যাগের মধ্যে ওয়াকম থাকে সব সময়। তো এটা ক্লাসিক, অল টাইম ক্লাসিক। এবং ওয়াকমের জন্য আমি ওই সফটওয়্যারটা রেডি করে নিয়েছিলাম, যেটাতে আমি লিখি, ওটা কিন্তু আমার নিজের বানানো সফটওয়্যার। আচ্ছা। ওইটা আমি ডেভেলপ করছি আমার ফ্রেন্ডের সাথে, হচ্ছে 2011 সালে আমি হচ্ছে ডেভেলপ করছি। তো আমরা শুরু করছি যে অনেক কিছু হবে, তো আমরা তো আসলে জানি না। তো তখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করছি। তো করতে করতে একটা সময় আইসা দেখা গেছে যে পাবলিক রিয়াকশন দেওয়া শুরু করতেছে, ভালো হইতেছে, আমি ইন্সপায়ার্ড হইতেছিলাম। এই কি 11 সালের থেকে ইউটিউব? 2011 সাল থেকে, এবং আমি 14 বছর আগে ইউটিউব? হ্যাঁ, ড্যাম। 2011 সাল থেকে ভিডিও করি, কিন্তু ওই চ্যানেলের আসলে ভিডিওগুলো আসলে ওই চ্যানেলটা নিয়ে একটু সমস্যা ছিল, ওইটা আসলে সমস্যা হয়েছে। তারপর 2013 সাল থেকে ফুল ফ্লেজে সবকিছু আপলোড করা শুরু করি ইউটিউবে, যেটা এখন স্টিল তানভীর আইসিটি কেয়ার নামে পরিচিত। বাট হচ্ছে যে আলটিমেটলি আমি আসলে খুব বিশেষ করে যে অনেকবার মারা খাইছি, তো মারা খাওয়ার পর তো লাইক হচ্ছে যে আমি এমন একটা প্রফেশনকে চুজ করছি, ডিজিটালাইজেশন করার চেষ্টা করছি, এডটেক, যেটা নিয়ে বাংলাদেশে তখন কি আরো আসলে তেমন একটা কেউ চিন্তাই করে না এডটেক নিয়ে। হ্যাঁ, এটা সত্য। এডটেক তো উঠলোই, আমি উঠছি 20 সালে। হ্যাঁ, প্যান্ডেমিকের সময়। সবাই তখন সিনারিওটা হচ্ছে যে 2013 সাল থেকে আমি এটা করা শুরু করি। তো 2013 সালে ফ্রিতে ক্লাস করি। তারপর একদিন বাংলা লিঙ্ক থেকে আমাকে ডাক দিছে যে আমি গেছি, যে ডাক তো দিবে না, আমি গেছি, এটা বলতে ভালো লাগে যে আমাকে অমুক জায়গা থেকে ডাক দিছে। সবাই তো তোমার মতো কাইন্ড হার্টেড হয় না, ঠিক আছে, যে ডাক দেয়। তো আমি হচ্ছে যে নিজেই গেছি দেন দরবার করে। যাওয়ার পর ওনারা আমাকে প্রথমে বলছে এটার বিজনেস মডেলটা কি। তা আমি আসলে প্রথম জিনিসটা লাইফে শিখলাম যে আমি আগে বিবিএর পোলাপাইনটা প্রচুর পচাইতাম, যে আরে বিবিএর পোলাপাইন কোনো কিছু হইলো, বিবিএ বাংলাদেশের যদি 100টা কোনো একটা টঙের দোকানে যায় তুমি সার্চ করো, তাহলে বিবিএর স্টুডেন্ট পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে একটা। তা আমি এই পডকাস্টের মধ্য দিয়ে তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে বিজনেস করতে হইলে ডেফিনেটলি আপনার নলেজ লাগবে, আর বিজনেস ইজ এ টাফ জব, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন 24/7 জব। হ্যাঁ, 24/7, যে 99 ভাগ যদি সফলতা রাখে বিজনেসে, 1% রাখছে চাকরিতে। আর 99 ভাগ সফলতা এমনি এমনি আসে না,
জঘন্য রকমের পরিশ্রমী হইতে হয়। অ্যাবনরমাল ঠিক আছে, আমার এই লাইনটা খুব ভালো লাগে। তো আমার ওয়াইফ আমাকে মাঝে মধ্যে বলে যে মেধাবী নয় জঘন্য রকমের পরিশ্রমী, এটা যদি তোমার জন্য লাইনটা হইতো তাহলে কেমন হইতো। তো ওইখানে লেখা থাকতো পরিশ্রমী নয় জঘন্য রকমের অলস। ঠিক আছে, এটা থাকতো, এটা আমাকে প্রায় সময় বলে। তো আমার ওয়াইফ আমাকে প্রচুর পরিমাণে পুশ করে। তো যেটা ছিলাম, যে জায়গাটাতে আমি ছিলাম, যে অনলাইনে ট্রানজিশন, তারপর 2015 সালে তা বিজনেস মডেল সোয়াট, আমি আমার লাইফে জীবনে শুনি নাই সোয়াট কি জিনিস। স্ট্রেংথ, অপরচুনিটি, উইকনেস এন্ড হচ্ছে থ্রেট। তা আমাদের বলছে যে এটা তো আমিও জানি না। ঠিক আছে, এটা আমি তো আসলে বিজনেস, আমি তো পড়ালেখায় অনেক ট্যালেন্টেড ছিলাম, ম্যাক্সিমাম টাইমে পরীক্ষার ক্লাসের বাইরেই থাকতাম আমি। আর মানে প্রফেসররা পছন্দ করতো না, মানে আমি অনেক ট্যালেন্টেড ছিলাম। ঠিক আছে, তো আমাকে তো বিশ্ববিদ্যালয় থেকে বাইরে তো যাই হোক, আমার এখনো একটা সিন মনে আছে। আমি এই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মানে গোটা বাংলাদেশে মানে কোনো মানুষ যদি তার ভার্সিটি বহিষ্কার নিয়ে আয়রনি করে সেটার 1 নম্বরে থাকবো আমি। মানে এটা করে উল্টা মানে আমার আইরনি হয়ে গেছে সবকিছু। এটা আমার হার্ম করার কথা, আমি দেখছি উল্টা লাভ হচ্ছে। যাই হোক, জোকস অ্যাপার্ট। হ্যাঁ বলেন। তারপরে হচ্ছে যে ইউনিভার্সিটিতে এরকম সিন ছিল যে বোনাস দিয়ে একটা ছেলেরে পাস করাইতে পারতেছে না। আমি প্রফেসরের কাছে দেখা করতে গেছি। প্রফেসররে আমি বলতেছি, স্যার আমার খবর কি? বলে কি, আসলে একটা ছেলেরে বোনাস দিয়েও পাস করাইতে পারতেছি না। আমি বলছি, স্যার ছেলেটা অবদত্তটা কে? বলে, এটা তুমি। ঠিক আছে, তো আমার অবস্থা ওই লেভেলের ছিল। তো যাই হোক, তো 2015 সালে তো আমি আসলে বুঝার চেষ্টা করলাম যে আসলে বিজনেস কেমনে করা যায় এডুকেশন দিয়ে। তা আমি বলছি শিক্ষা সবার জন্য, এটা ফ্রিতে হবে। ফ্রি করতে করতে আমার ব্যালেন্সও ফ্রি হয়ে গেছে। লাস্টে আমার সাথে যারা যারা কাজ করতো তারা সবাই চাইরা চলে গেছে। লাইক হচ্ছে যে ওই যে বলে না, অভাব যখন দরজা দিয়ে ঢুকে তখন ভালোবাসা লয়্যালটি জানলা দিয়ে পালিয়ে যায়। আমারটার ক্ষেত্রে এরকম হয়েছে, অভাব বাসায় ঢুকছে আর বাসা ধ্বংস হয়ে গেছে। মানে কোনো সময় দেয় নাই আমাকে কোনো। তো যাই হোক, পরবর্তীতে আমি বিজনেস মডেল নিয়ে চিন্তা করলাম। তো 2015-তে আবার কামব্যাক করলাম। তো 2015-তে আইসা দেখলাম যে ফেসবুক লাইভ ফিচার অ্যাড করছে। তো এখন আমিও লাইভ নিব। তো আমার সব সময় মনে করে যে একটা থাকে যে আমি কাজটা একটু ইউনিক ওয়েতে করব, যে যেটা সবাই করতো সেটা আমি করব না। তা আমি করছি কি, আমি বলতেছি আমি কম্পিউটার দিয়ে লাইভ করব। তা আমার কাছে কিছু টাকা পয়সা হইলো, আই হ্যাভ টু বার্ন ইট। তা আমি আবার কয়েকটা পোলাপাইন্ডে হায়ার করলাম। তো ওরা আসলে এখনো ডেডিকেটেডলি কাজ করতেছে, ওদেরকে টাকা দিতেও পারি না ঠিকঠাক মতো। যে এটার মধ্যে অনেকে আছে, যেমন একজনের কথা বলবো, নাম হচ্ছে বিপুল। তার হচ্ছে যে আমি মনে হয় লাস্ট 10 মাস যাবত কোনো বেতন দিতে পারিনি, স্টিল কাজ করতেছে, হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, জিফরান আছে, ও কোনো টাকা পয়সা নিতেছে না, ওরা আমাকে সাপোর্ট করে। জিফরান, তুমি এখানেও কাজ করো? ওর নাম হচ্ছে জিফরান না, ওর নাম হচ্ছে জিফরান। মানে পাওয়ার ফতে ডিফারেন্ট, এই আর কি। তো যেই জিনিসটা হচ্ছে যে আলটিমেটলি যে পরবর্তীতে আমরা হচ্ছে কম্পিউটারে লাইভ করব। তো আমরা দেখা স্টার্ট করলাম যে আমার ওই যে টিম আছে তারা হচ্ছে যে আসলে রিয়ালিটি, ওই যে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি থাকে না, আমরা রিয়ালিটি ক্যালকুলেট করা ছাড়াই আমরা হচ্ছে কি বলে এক্সপেকটেশন নিয়ে লাফালাফি করি। তা আমরা নাইমা গেছি। তো এখন লাইভ করার জন্য ব্ল্যাক ম্যাজিক নামক একটা ডিভাইস লাগবে। তো আমি যাকে যা বলছি ব্ল্যাক ম্যাজিক, সে প্রথমেই বলছে কি কালো জাদু লাগবে। আমি না ভাই, এটা ফেসবুকে লাইভ করার জন্য একটা ডিভাইস। ওই ভদ্রলোককে আমার হচ্ছে আলাদা বুঝাইতে হইতো। পরে আমি চিন্তা করলাম, তো আমার যে অ্যাসিস্ট্যান্টরা আছে তারা বলতেছে যে ভাই এক কাজ করেন, একটা কন্টেন্ট বানায় নেন, ওইটা যায় ওনার কাছে মোবাইলে ব্লুটুথ দিয়ে শেয়ার করে দিবেন, সে দেখে নিবে, দেখা হলো গিয়ে আপনাকে জানাবে। তো এরকম করতে করতে আমরা ক্যামেরা জোনের মাসুদ ভাইকে পাইছি, যেই মাসুদ ভাই এখনো ভালো হয়নি, মানে খুবই ভালো মানুষ। আমি এমনি মজা করে বলি, মাসুদ ভাই আপনি ভালো হলেন না। তো মাসুদ ভাইকে যা বলছি যে ভাই এরকম একটা ডিভাইস লাগবে, এই ভদ্রলোক দেখলাম বলার আগে বলতেছে সিঙ্গাপুরে পাওয়া যায়, 20,000 টাকা 30,000 টাকা দিবেন, 20-30,000 টাকা। কত সালের কথা এটা? হচ্ছে 2017 সালের কথা। 2017 সালের কথা, যে আমরা এখন মানে পূর্ণাঙ্গ স্কেলে নামছি, 999 টাকায় কোর্স সেল করবো। ঠিক আছে, তো আমরা নামলাম। তো মাসুদ ভাই ডিভাইস আইনা দিছে। আনার পর যেটা সবচেয়ে এক্সট্রা অর্ডিনারি বিষয়, যেটা আজ পর্যন্ত কেউ জানে না, আজকে হালকেনস্টাইনের থ্রুতে, আনাসের থ্রুতে, এই পডকাস্টের থ্রুতে জানবে, সেটা হচ্ছে ওই ডিভাইসটা আনার পর আমি যেটা দেখলাম, ড্যাম, এটা তো অ্যাপেল ছাড়া চলে না, পশ প্রোডাক্ট। তো আমি বড়লক্স ফিলিং। তা আমি হচ্ছে যে ওই বাইরে মানে পরে আমি বলতেছি এটা কি করব। এখন আমরা অলরেডি পাইপলাইনে আছি। আগে ধুমায় বলছি না যে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি, কোনো কিছু রিয়ালিটি চিন্তা না করে ফেসবুকে বইলা দিছি আমরা অমুক তারিখে লাইভে আসতেছি, সবাই অধীর আগ্রহে আছে যে লাইভ হবে।
তো তখন হচ্ছে যে আমাকে বলতেছে যে ভাই এখন তো কম্পিউটার কিনতে হবে, তা খুঁজা শুরু করলাম বিক্রয়.com-এ কে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার চালায়। তো সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনা, আর আমার ম্যাকের ব্যাপারে এর আগে কোনো আইডিয়া ছিল না। আমি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনছি উইদাউট কিবোর্ড ছাড়া। বেড়া একটা 2 নাম্বার কিবোর্ড ধরায় দিছে, দিয়া বলতো সেটাই ম্যাকের কিবোর্ড। আমিও বিশ্বাস করে নিয়েছি, কিনা নিয়ে চলে আসছি। 45,000 টাকা পড়ছে। কিনা আনার পর যে কি যে ব্ল্যাক ম্যাজিক আর ম্যাক, এটা 2011 মডেলের একটা ইয়ে ছিল, আইম্যাক ছিল। তো এটাকে কানেক্ট করার জন্য একটা বিশেষ পোর্ট, আর তোমরা তো জানো সবার পোর্ট মিললে অ্যাপেলের পোর্ট কিন্তু ম্যাকের পোর্ট মিলে না। ওইখানে দেখলাম ওরা থান্ডারবোল্ট পোর্ট ইউজ করছে। তো এখন থান্ডারবোল্ট পোর্টটা নিয়ে যখনই ইউটিউবে গেছি তখনই স্টিভ জবসের বিখ্যাত লাইন, উই ক্রিয়েট দ্য কোয়ালিটি and we create the product. This is unparalleled to anything. তো আমার কথা হচ্ছে প্যারালাল, আমার তো এখন এটা কিনতে হবে। তো এখন ওই ম্যাক একবার কিনলাম, একবার ব্ল্যাক ম্যাজিক কিনলাম, কিনা তারপরে ম্যাক স্টোরে গেলাম। তো ওরা হচ্ছে তখন 6 না 7,000 টাকা দিয়ে ওই জাস্ট কেবলটা 5 মিটারের একটা কেবল বা 6 মিটারের কেবল, এটা আমার বাসায় এখনো আছে। ওই ডিভাইসটাও আছে, ওইটা জাদুঘরে রাখার মতো একটা বিষয়। তো ওই ডিভাইসটাকে আমি কানেক্ট করার পর দেখি লাইভ হয় না। বাহ বাহ, চমৎকার একটা সিনারিও, মানে আমি পাবলিককে বুঝাইতে পারবো না। আমি সেদিন চলে গেছে, লাইভ হইলো না। এখন আমাদের এটা হলো ইনভেস্ট, বুঝছিস? 15 লাখ ইনভেস্টমেন্ট, আউটপুট 0, ফুল লস। এখন আমার মেজাজ খারাপ। তার মধ্যে কিনছি গোপ্রো, বেড়া কইছে গোপ্রো দিয়া নাকি লাইভ ডিরেক্ট হয়, কিনার পর দেখি কোনো লাইভই হয় না। বাহ, ঠিক আছে। তো ওই দিন যে যা কিনে আপনি তাহলে আমাদের কাছে কিছু একটা কিনে নিয়ে যান। হ্যাঁ, তুমি যা বলেন তাই এটা দিয়ে লাইভ করছেন। হ্যাঁ, প্লিজ তো যাই হোক, থ্যাংক ইউ। যে যা বলে আপনি দাম করে না, আমি তখন আসলে আমার কাছে কোনো আইডিয়া ছিল না, আমি যে কাউকে জিজ্ঞেস করবো। এই যে ব্ল্যাক ম্যাজিকের কথা বলতেছি, আমি ডিএসডি তখনকার দিনে রানিং সবচেয়ে বড় একটা, আমি নামও হয়তো ঠিক মতো বলতে পারি না, কারণ আসলে ম্যাকেনজি বিস্কিট খাই নাই, তো ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারি না। ঠিক আছে, ডেসপারেটলি সিকিং কি জানি, হেল্প নাকি জানি। আচ্ছা, যাই হোক, ডিএসডি ছিল ডেসপারেটলি সিকিং। ওকে, একটা গ্রুপ ছিল। তো ওই গ্রুপে আমি ব্ল্যাক ম্যাজিকের কথা বলছি, লিটারালি 6 জন কমেন্টে অ্যানসার দিছে যে এটা আসলে ভাই কি। তারপরে হচ্ছে বাংলাদেশে যত বড় বড় মিডিয়া চ্যানেল গুলো আছে, তাদের আমার যত জ্যাক ছিল তাদেরকে জিজ্ঞেস করছি। আমি পুরো স্টোরি এখানে ব্রেক দেব। আমি জানি আলটিমেটলি অনেক কিছু করছেন, আপনি লাইভটা নিতে পারছিলেন কিনা। না, লাইভটা আমি নিতে পারি না, পরে নিতে পারছি। পরে কি দিয়ে নিছিলেন? পরে নিতে পারছি হলে গিয়া, পরে আমাকে আমার এক মানে জিফরান ছিল, সে জিফরান ইয়ার, এই যে এখানেও একজন জিফরানকে পাইছি। তো জিফরান যে ছিল, সে অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর ইউটিউবে মনে হয় ও আমারে বলতেছে, ভাই আমি আমার সেমিস্টারে পাস করার জন্য যত ভিডিও কোর্স না দেখছি, আপনার এই জিনিসটা দেখার জন্য আমি তার থেকে বেশি ভিডিও দেখছি। এবং সে ব্রেক থ্রু বাই করছে, ডিভাইসটা নষ্ট। ডিভাইসটা নষ্ট। ভাই এটা কানেক্ট করলে বাতি জ্বলে, বাতি তো জ্বলে না। তা আমি পরে মাসুদ ভাইয়ের কাছে গেছি। মাসুদ ভাই আবার হচ্ছে খুবই জিনিয়াস বাংলাদেশের। তো ওনারে যদি বলি যে ভাই ওয়ারেন্টি ক্লেম করলে সবারই মেজাজ খারাপ হয়, তো উনি ফার্স্টে খুব খুশি যে আমি হয়তো নতুন কোনো প্রোডাক্ট নিতে এসে, আমি দুধ মিয়া যে ডিভাইস দিয়েছেন ওটা নষ্ট, ওনার মেজাজ খারাপ হয়ে গেছে। মানে আমার অ্যাপ্রোচটা খারাপ ছিল, কারণ আমি আসলে পুরোপুরি মানে কি ডিস্ট্রয়েড। ওই যে বলে না, প্র্যাকটিস মেক এ ম্যান, সেদিন আমি জানছি এক্সস্টেড। আমি এত পরিমাণ প্র্যাকটিস করছি যেটাতে কিছুই হয় না। আমি একটা লাইন মনে রাখবা, ওয়ার্ক হার্ড ইন নয়েজ মেক ইউর ফেলিয়ার মেক ইউ সাইলেন্ট। তো বিষয়টা হচ্ছে যে আমি পরে মাসুদ ভাইয়ের কাছে গেছি, মাসুদ ভাই তো বিশ্বাস করতে চায় না। তা আমি পরে আমার বাসার থেকে ফোন দেওয়া হয়েছে এমসি যে আমার ম্যাকবুকটা লয়ে আসিস, আর তার সাথে কেবল টেবল যা আছে মাল্টিপ্লাগ আনবো, আমি মাল্টিপ্লাগ উনি ব্যবস্থা করে দিব। তা আনার পর কানেক্ট করছি, দেখাইছি, উনি বিশ্বাস করছে। পরে সিঙ্গাপুর থেকে আনছে, আনার পর ওই ডিভাইসটা ভালো ছিল, উনি চেক করে আনছে আনার সময়। আনার পর আমি চালাইছি, আমি পারফেক্টলি লাইভ ক্লাস নিতে পারছি। যাক, অবশেষে অবশেষে মানে আমি অ্যাকচুয়ালি খুব সাসপেন্সে ছিলাম যে কিভাবে হবে লাইভটা। হ্যাঁ, লাইভটা হইছে। যাই হোক, তো মানে বুঝা আপনি সিডি বেচতেন, আপনি কথাটা বলতেন না, সিডি বেচি নাই, মানে কোর্স বেচতাম, ওটার সাথে সিডি সেল করতাম, মানে সিডি পাঠাই দিতাম। আলটিমেটলি সিডি বেচছেন? হ্যাঁ, সিডি বেচছি। তুমি কিন্তু আমাকে অন্য সাইডে নিয়ে যাচ্ছ, নিউ মার্কেটে যে না আপনি সিডি বেচছেন। যাই হোক, জোকসাফার ওদিকে আমরা না যাই। আচ্ছা, যাই হোক, এখন আমরা খুব সিরিয়াস টপিকে আসবো। আপনি অফিসে আসার পর প্রথম যে আলোচনাটা হচ্ছিল, আপনি বলছেন এবার এইচএসসির রেজাল্টটা আইসিটি নিয়ে হবে কিছু একটা, মানে সিম্পল সামারি হলো স্টুডেন্টরা অনেক খারাপ রেজাল্ট করবে। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট যে আইসিটির, তো এখন দেশের ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো, অনলাইন এডুকেশন আছে সব কিছু স্টিল, এবং এটা
এমনও না যে আইসিটি কোনো নতুন সাবজেক্ট, না। কোয়াইট ওল্ড সাবজেক্ট, সবাই পড়তেছে। স্টুডেন্টরা কেন নর্মালি আইসিটিতে খারাপ করে, এটা যদি আপনি প্রাইম 3টা রিজন বলেন। প্রথম জিনিস হচ্ছে আইসিটি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ট্যাবু কোন সেন্সে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে সেই সাবজেক্টগুলোকে প্রায়োরিটি দেওয়া হয় যে সাবজেক্টগুলো অ্যাডমিশনে আসে। হ্যাঁ, এটা একটা ট্যাবু। True. আর সেকেন্ড জিনিস হচ্ছে যে আইসিটির ব্যাপারে প্রত্যেকটা স্টুডেন্টের একটা কনসেপ্ট থাকে, কারণ 9-10-এ ওরা যে আইসিটিটা পড়ে আসছে, বিশেষ করে এখন যারা 9-10-এ আছে তাদের আইসিটি কিন্তু টোটালি ডিফারেন্ট, কারণ তাদের একটা নতুন চ্যাপ্টার অ্যাড হয়েছে পাইথন। এটা ওদের রাতের ঘুম সবার হারাম করে দিছে, সত্য কথা। রাতের ঘুম হারাম করে দিছে। এবং ওই পয়েন্ট অফ ভিউতে স্টুডেন্টরা এখন রিয়ালাইজ করতেছে আমাকে আইসিটি পড়তে হবে। বাট আর বিভিন্ন জায়গায় এটাও আছে, বিভিন্ন পেজে এটাও বলে, অনেক বড় ভাইও বলে যে আইসিটি লাইক হচ্ছে শর্ট পিরিয়ড অফ টাইমে শেষ করে দেওয়া যায়। এটা আমি বলি, আমি এটা স্বীকার করলাম। বাট হ্যাঁ, আমি বলি এখানে আমাদের হালকনস্টাইন অ্যাজ অলওয়েজ যেটা হয়, আমরা বিভিন্ন আইডিওলজির মানুষজন রাখি। হ্যাঁ, সো স্যারের একটা আইডিওলজি আছে, আমার একটা আইডিওলজি আছে, দ্যাট ডাজন্ট মিন আমরা একসাথে কাজ করতে পারবো না। আমার আইডিওলজিটা যদি তোমার সাথে খাটে তুমি আমাকে ফলো করবা, ওনাটা যদি খাটে ওনাকে ফলো করবা। হ্যাঁ, অনেকে কমেন্টে আসে, মানে আমি মমিতের সাথে যখন ভিডিও বানাইছি সবাই কমেন্ট আসে, ভাই আপনি তো বলেন মুখস্থ করতে। হ্যাঁ করবি, তোর মুখস্থ শক্তি ভালো থাকলে করবি, তুই যদি বুঝার ক্ষমতা থাকে বুঝবি। ঠিক আছে, হ্যাঁ এখন এখন আমি ক্লারিফাই করলাম। হ্যাঁ এখন ওকে ফাইন। এখন যে বিষয়টা হচ্ছে যে আইসিটির যে পার্টটুকু ইন্টারমিডিয়েটে, এটাতে হচ্ছে 50 মার্কসের সিকিউ থাকে, 25 মার্কস এমসিকিউ থাকে, 25 মার্কস প্র্যাকটিক্যাল। আর এই প্র্যাকটিক্যালটা কিন্তু যেটা আমরা অনেক সময় মনে করি যে ফিজিক্সের প্র্যাকটিক্যাল ফিজিক্সে আসতেছে, ওইখান থেকে তো আমার সিকিউ কোশ্চেনে কিছু আসবে না, কিন্তু আইসিটিটা ডিফারেন্ট। আইসিটির প্র্যাকটিক্যালগুলোই পরীক্ষার সিকিউ এবং এমসিকিউ পার্টে আসে। এবার এখানে একটা আইরনিক্যাল পার্ট বলি। আপনি কি জানেন যে বাংলাদেশের ঢাকার বাইরের বেশ কিছু মফস্বলের কলেজে 50 থেকে 100 টাকা আইসিটির প্র্যাকটিক্যাল নেওয়া হয়? এটা কি জানতেন আপনি? না, এটা আমি আপনার থ্রুতে সবাইকে জানাই। আমি নিজে 50 টাকা দিচ্ছি এবং আমি অনেককে চিনি যারা 100 টাকা 50 টাকার মধ্যেই কলেজে ডিলটা করে এবং কোনো প্র্যাকটিক্যাল হয় না। ঠিক আছে, হ্যাঁ এটা এটা আমি বলি প্রত্যেক বাংলাদেশের আসলে আমি বলি এনডিসির প্র্যাকটিক্যাল দিয়ে তুমি যদি দিনাজপুর ধুকুরঝাড়ি কলেজ জাজ করতে যাও, তাহলে তুমি রিয়েলাইজ করবা ধুকুরঝাড়ি কলেজে ফার্স্ট অফ অল সবগুলা সায়েন্সের টিচারের নাই, এক টিচারই নাই। ল্যাব তো অনেক পরের কথা, ল্যাব তো জীবনে কেউ দেখেও নাই। একটা স্লাইড ক্যালিপাস নিয়ে গেলে সবাই দোয়া পড়া শুরু করবে যে এটা কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আর কি প্র্যাকটিক্যালের ব্যাপার যখনই আসে তোমাকে মনে রাখতে হবে যে স্যার হলো ঢাকা কলেজ, বাংলাদেশের যদি টপ 10টা কলেজ লিস্ট হয়ে যায় এখানের মধ্যে একটা থাকবে, টপ 5-এও ঢুকে যাবে। হ্যাঁ, তো সেই কলেজের সাথে আমার তো আর কি ঢাকার বাইরের অডিয়েন্স অনেক বেশি। হ্যাঁ, এই জন্য আমি তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমার আবার কলেজে টাকা চাইলে টাকা দিতে না করিও না, পরে দেখবা ফেল করে দিছে। পরে 50 টাকা 100 টাকা যদি চাই দিয়ে দিবা, না মামা চা খাও, আরো 20 টাকা দিলাম যে ওটা খাওয়া দিছো। হ্যাঁ, এই হলো অবস্থা। হ্যাঁ স্যার কন্টিনিউ। এখন বিষয়টা হচ্ছে যে মানে যেটা এই বছরের প্রবলেমটা হয়েছে, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, লাইক হচ্ছে ওয়াইল লুপের ক্ষেত্রে। লুপের ক্ষেত্রেই বলি যে সবচেয়ে জমের মতো পোলাপাইন ভয় পাই চ্যাপ্টার 5-এর লুপের অংশটা, একদম জম। এবার পোলাপাইন রে ধরায় দিছে হইল গিয়া লুপ দিয়া। লুপের বিষয়টা হচ্ছে যে ইফ বা কন্টিনিউ বা ব্রেক, এই স্টেটমেন্টগুলো ইউজ করলে কি হয় অ্যাকচুয়ালি। তো এই জিনিসগুলো একটা স্টুডেন্ট তখনই পরীক্ষায় অ্যান্সার করতে পারবে যার যথেষ্ট পরিমাণের প্র্যাকটিক্যাল নলেজ থাকবে, যে প্র্যাকটিস ইমপ্লিমেন্ট করছে। হ্যাঁ, তো আমার যেটা ইউনিক পয়েন্ট, যেটা আমি স্টুডেন্টদেরকে লিটারেলি হচ্ছে যেটা অনলাইনে ক্লাস নিয়ে, স্মার্ট বোর্ডে ক্লাস নিয়ে, আমি কিন্তু ওই প্র্যাকটিক্যালটা একদম অ্যাকুরেটলি রান করে তাকে দেখায় দিই। ইনফ্যাক্ট সে হচ্ছে আমার কাছে পড়ে, সে জীবনে কম্পিউটারে এক লাইন কোড লিখবে না, কিন্তু যখন তাকে আমি জিনিসটাকে এক্সপ্লেইন করি আর আমি ধরে ধরে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করি, কোডের প্রত্যেকটা লাইক হচ্ছে ইংলিশে যেমন ট্রান্সলেট করে চ্যাটজিপিটি বাংলায় বলে, আমি প্রত্যেকটা কোডের লাইন বাংলায় ব্যাখ্যা করি। এটা হয়তো যারা আমার কাছে পড়ে তারা জানে। আর পোলাপাইন খুবই চালাক, তারা আমার কাছে পড়লে বাইরে কারো কাছে বলে না যে আমি স্যারের কাছে পড়ি, কারণ রেজাল্ট খারাপ, মানে রেজাল্টে ইকুয়ালিটি আইসা পড়বে। এটা হচ্ছে এটা ভালো স্টুডেন্টের একটা টেন্ডেন্সি। মানে আমার কাছে মেজরিটি যারা পড়ে, তো একদিন এরকম হয়েছে যে আমার কাছে মডেল টেস্ট দিতে আসছে এক গার্ডিয়ান, আরেক গার্ডিয়ানকে বলতেছে ওই যে একটা ছিল না লুকিয়ে লুকিয়ে আসা, আল্লাহ ভাবি আপনি এখানে বলে হ্যাঁ আমি তো এখানে পড়াচ্ছি, আপনি তো কই বললেন না আমি আইসিটি কোর্সের কথা জিজ্ঞেস করছি। এটা আসলে আমি পরে বললাম যে শালার আমার পেড়ে এইভাবে করে লাথি মেরে গেল। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তো যেখানে আমি যেটা বলার চেষ্টা করতেছিলাম যে সেটা হচ্ছে যে একটা কোডের লাইনের যদি এক লাইন চেঞ্জ করে ওইটাতে মধ্যে চেঞ্জ করে, এই জিনিসটা বাংলাদেশের মেজরিটি কলেজগুলোতে মেজরিটি টিচাররা ওই জিনিসটা
এক্সপ্লেইন করে না। তো যার কারণে এবার এমসিকিউ কোশ্চেনগুলোতে এই ঝামেলাগুলো হয়েছে। স্পেসিফিক্যাল এমসিকিউ, কারণ সিকিউর ক্ষেত্রে আপনি যদি অনেস্টলি দেখেন, আমরা যেমন একটা বই বিক্রি করি আইসিটি নোটস, খুব চলে। এটার মূল রিজন হলো সিকিউ কিন্তু মানে টপিক কমন দেওয়া যায় প্রচুর। হ্যাঁ, মানে বেশ কিছু চ্যাপ্টারে আপনার ফিক্স সেট অফ কোশ্চেন্স থাকে, কাইন্ড অফ মুখস্থ। হ্যাঁ, আপনি যদি মানে 3 আর 4 অমিট করেন, হ্যাঁ, বাকি চ্যাপ্টারগুলো দিয়ে কিন্তু মোটামুটি পাস করে আসা যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আইসিটি নোট বইটা কাজে লাগে। বাট রিসেন্ট টাইমসে যেটা হয়েছে, এই আইডিওলজিটা আমার আর কি খাটতেছে না। অ্যাটলিস্ট এই জন্য আপনাকে সে অ্যাপ্রোচ করা। তাহলে আমি আজীবন বলতাম যে আমি 8টা টপিক বলে দিচ্ছি, ডিরেক্ট কমন পাবি। এটা এখনো কমন তুমি পাবা, সিকিউতে পাবা, বাট এমসিকিউতে যে একটা হিউজ সিকিউতে এখানে এবার একটা গেম আচ্ছা। খেলা হয়েছে। আমি একটু যদি সিকিউর পার্টটাকে বলি, সিকিউতে এতদিন পর্যন্ত ট্র্যাডিশনাল কোশ্চেন আসছে। এবার কমপ্লিমেন্ট বা পরিপূরক নিয়ে বলি। পরিপূরকের অঙ্কগুলোর মানে পরিপূরকটা ইউজ করা হয় ডিজিটাল ডিভাইসে ঋণাত্মক যে নাম্বারগুলো আমরা ক্যালকুলেটরে যে নেগেটিভ ভ্যালু নিই, সেটার জন্য বাইনারি ভ্যালু ফর্ম করার প্রসেসের নাম হচ্ছে কমপ্লিমেন্ট বা পরিপূরক। কমপ্লিমেন্ট 8 বিটের হয়, 16 বিটের হয়, 32 বিটের হয়, 64 বিটের হয়। তো যদি এনডিসি হয় তাহলে 16 বিট পর্যন্ত টানে, আর নর্মাল কলেজ হইলে 8 বিট পর্যন্ত থাকে। কিন্তু এবার কলেজের কোশ্চেন করছে ফিউশনাল। একটা নাম্বার দিছে 8 বিটের, আর একটা দিছে 16 বিটের। এখন তুমি কেমনে করবা? এটা তো কেউ কোথাও এক্সপ্লেইন করেই নেই। আচ্ছা, তার মানে আরেকটা স্টেপের কনভার্সন আছে এখানে। এখানে হচ্ছে যে সিস্টেমটা হচ্ছে যদি 16 বিটের থাকে, তখন ওইটাকে 16 বিট ধরে টোটালটাকে 16 বিটের ব্যালেন্স করে দিতে হবে। এটা আমি প্র্যাকটিক্যালি ক্লাস করানোর সময় করাই। তো আমি হচ্ছে যে আমি যখন ক্লাস করাই, যেমন আমাকে অনেকে বলে, যেমন তুমি আজকে আমরা বলছিলা যে আপনি 20,000 টাকা দিয়ে ভাই আইসিটি কোর্স সেল না, করেন। এটা আসলে অপরাধ, আমি এখনো বলতেছি। আমি এখনো বলতেছি। কিন্তু কথা হচ্ছে যে আমি আসলে, ঠিক আছে এটা অপরাধ বাই দ্য ওয়ে, মানে আমি হচ্ছে যে কি ডেপথে পড়াই সেটা তোমাদের সাথে তো যুক্ত হয়েছি। না না, আমি বলি স্যার আমাদের এখানে 20,000 টাকা রাখতে হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, এটা গ্যারান্টি ও দিচ্ছে। আমি কমাই দিব, যাও। ও কমায় দিবে, মানে খুব বড় ধরনের ডিসকাউন্ট দিবে। তো ওর থ্রুতে আমি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টকে আইসিটির যেটা আমরা বলি যে ফিল করানো, যেটা হচ্ছে যে একদম যে আইসিটি যেভাবে পড়লে তুমি পরীক্ষায় সিকিউ এবং এমসিকিউতে ভালো করবা, তোমার আইসিটি ক্লাস লেকচারটাই তোমার হচ্ছে নোট হবে, এবং সাইড বাই সাইড তোমার সিকিউ এমসিকিউর জন্য এই সাপোর্টটা থাকবে। আমি আসলে ঠিক ওইভাবে করেই জিনিসটা তোমাদের জন্য উপস্থাপন করবে, এবং এটা অবশ্যই সাশ্রয়ী মূল্যে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, সো আইসিটি নিয়ে কথাবার্তা হলো। এখন আমি যদি বলি যে আপনি একটা স্টুডেন্টের আইসিটিতে ভালো করার জন্য জাস্ট 3টা টিপস দিবেন, কোন 3টা টিপস দিবেন? প্রথম টিপস হচ্ছে তোমার ফার্স্টে বোর্ডের কোশ্চেনগুলোকে গো থ্রু করা, কি টাইপের কোশ্চেন আসে বোর্ডের। সেকেন্ড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি আমি স্টেপ বাই স্টেপ বলি, প্রথমে হচ্ছে তোমার আইসিটি বইয়ের কনসেপ্টটা ক্লিয়ার করা, প্রত্যেকটা টপিককে বুঝে পড়া। সেকেন্ড হচ্ছে বিগত বছরগুলোতে বোর্ডে কি কি টাইপের কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো দেখা, প্র্যাকটিস করা। কারণ কোশ্চেনের ব্যাপারে যদি তোমার আইডিয়া না থাকে, তুমি যতই কনসেপচুয়াল নলেজ নিয়ে যাও না কেন, তুমি ওইটা সলভ করতে করতে, কারণ পরীক্ষা আসলে এক্সপেরিমেন্টের জায়গা না, পরীক্ষা হচ্ছে জাস্ট রিলিজের জায়গা। তুমি প্রিপারেশন নিবা, তুমি এক্সিকিউট করবা, ঠিক আছে? ট্র্যাক, প্র্যাকটিস, এক্সপেরিমেন্ট এগুলো করা হচ্ছে বাসা ক্লাসরুমের মধ্যে, আর পরীক্ষায় হচ্ছে এক্সিকিউট করা। তো এক্সিকিউট করার জন্য তোমাকে অবশ্যই বাসায় বিগত বছরগুলোতে যে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোকে অবশ্যই হচ্ছে গো থ্রু করতে হবে, আর ওই জিনিসগুলোই এই বইয়ের মধ্যে উপস্থাপন করা আছে। আর থার্ড নাম্বার বিষয়টা হচ্ছে তোমাকে অবশ্যই হচ্ছে প্রত্যেকটা অংশকে গুরুত্ব দিতে হবে, সিকিউ এবং এমসিকিউকে তোমাকে গুরুত্ব দিতে হবে। ওকে, আর আমি যদি কোনো কিছু অ্যাড করি, সেটা হলো আইসিটির ক্ষেত্রে আমি অ্যাড করবো না, আমি আরও একটা কোশ্চেন থ্রো করি। তাহলে সায়েন্সের পোলাপান আইসিটি তাও মোটামুটি পারে, কারণ ম্যাথমেটিক্যাল নলেজে মোটামুটি কোয়েনসাইড করে। কিন্তু ইফ উই থিঙ্ক অ্যাবাউট কমার্স, আর্টস, আলিম, হ্যাঁ, ওদের কিন্তু নিজেদের গ্রুপ সাবজেক্টের সাথে এটা রিমোটলিও কানেক্টেড না, এবং যার কারণে তাদের দেখা যায় যে ওরা আরও অস্বাভাবিক খারাপ করে, এবং যে প্যানিকের রিজন, কারণ আপনি দেখেন সায়েন্স মাত্র 2.5 লাখ, সায়েন্স কিন্তু মাত্র 2.5 লাখ, আর্টস 5 লাখ, কমার্স 1.25 লাখ, আলিম হলো 80,000, ওদের সংখ্যা প্রায় 6 লাখের উপরে, প্রায় 7 লাখের কাছাকাছি। তো আপনি যদি এখন বলেন, এটা জানতে চাচ্ছি যে সায়েন্সের বাইরে যারা আর্টস, কমার্স, আলিম, আপনি বলছিলেন যে এদেরকে নিয়েও আপনি কভার করতে চান, যে এদের জন্য একটা ভার্সন থাকবে, ওদের জন্য আপনার কি গাইডলাইন থাকবে, কেমন ওরা ভালো করবে? ওদের গাইডলাইন থাকবে যেটা আমি ফিল করি, যেমন আমি প্রথম দিকে একটা স্টুডেন্ট পড়াইছিলাম,
তো ওই স্টুডেন্টটা মানে জাস্ট হচ্ছে অন্যান্য বাচ্চাদের তুলনায় অত ফাস্ট মুভার ছিল না, আমি বাসায় যেয়ে পড়াইতাম। হুম। তো ওকে পড়ানোর পর দেখা গেছে যে ওই ছেলেটা ভালো করছে। হুম। তো আগে দেখা গেছে 10 সাবজেক্টে ফেল করছে, এবার 1 সাবজেক্টে ফেল করছে, এরকম অবস্থা ছিল। তো আমি তখন রিয়ালাইজ করছি যে মানুষ তো আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ সেরা জীব, হুম। লাইক হচ্ছে আশরাফুল মাখলুকাত। হুম। তাকে জাস্ট আমার বুঝতে হবে তাকে কোন অ্যাঙ্গেলে আমি বুঝাবো। তা আমি আল্লাহর রহমতে এই জিনিসটা খুব ভালো মতো জানি যে কার সাথে কিভাবে বুঝাইলে সে বুঝতে পারবে। হুম। আমি আর্টস কমার্সের স্টুডেন্টরা যদি একবার আমার সাথে বসে, হুম। তারা যদি একবার আমার কয়েকটা ক্লাস করে, ধরো যে 4-5টা 10টা ক্লাস করে, তখন সে রিয়ালাইজ করবে আইসিটি মজার জিনিস, আইসিটি ওকে, ভালো বাট করা আপনার যায়। ওদের প্রতি কি সাজেশন থাকবে, টিপস কি ওদের থাকবে? দুইটা প্রতি tips দেন। টিপস হচ্ছে যে প্রথম জিনিস হচ্ছে প্রথম থেকে আইসিটি পড়তে হবে। হ্যাঁ, এটা সত্য প্রথম কথা। থেকে আইসিটি পড়তে হবে। এটা সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য প্রযোজ্য। হুম। প্রথম থেকে পড়তে হবে। সেকেন্ড হচ্ছে টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। হুম। আর থার্ড হচ্ছে অবশ্যই বোর্ডের কোশ্চেন, সিকিউ এবং এমসিকিউ এগুলা সলভ করতে হবে বেশি বেশি করে। সে পুরো টাইম জুড়ে কিন্তু বোর্ড কোশ্চেন্সের যে সলভিং এর ব্যাপারটা, এটা কিন্তু আমি বছরের পর বছর বলছি যে একটা চ্যাপ্টার মেডিজিতে খুলে প্রথম 15টা কোশ্চেন করো, যাও। সব করতে হবে না, প্রথম 15টা করো। তাও তোমার অনেক কোশ্চেন কভার হয়ে যায়। সিকিউটা যদি তোমার ওভারঅল কভার হয়ে যায়, তখন তুমি এমসিকিউ নিয়ে চিন্তা করতে পারো। কিন্তু তোমরা মনে করো আইসিটি ওরা পড়তেই আসে হলো, ধরেন অর্ধবার্ষিক দিছে, অর্ধবার্ষিকের 15 দিন আগে পড়তে আসছে যে ভাইয়া আইসিটি লাগবে, ভাইয়া আইসিটি টিচার হ্যান ত্যান। জীবনে আগে পড়বা না, বা এইচএসসি পরীক্ষার লাস্ট 1 মাসে শুরু করবা আইসিটি। এরকম করে আগে হয়তো বা পার হয়ে যাওয়া যেত, অনেক ক্ষেত্রে প্লাসও পাওয়া যাওয়া যেত। হয়তো বা সিকিউ এখনও কিছু ক্ষেত্রে পার হইতে পারো, বাট দেখা যাবে যে এমসিকিউতে পাস মার্কে তুলতে পারছো। স্পেসিফিক্যালি যারা নন সায়েন্স আসো, তোমাদের সাথে কিন্তু এই সাবজেক্টটা রিমোটলিও কানেক্টেড না। সায়েন্স হয়তো বা 1 মাস পরে কোনো মতন টাইনেটুনা টিটিপি টাইনেটুনা পাস হয়ে যেতে পারে, তুমি আটকে যাবা কিন্তু। সো সেক্ষেত্রে আগে থেকে পড়িও, এবং আশা করি তানভীর স্যারের থ্রুতে আমরা যে কোর্সগুলো আনবো বা আমাদের একাডেমিক অ্যাডমিশন প্রোগ্রামে স্যারের যে ক্লাসগুলো থাকবে, এগুলো অনলাইনের একটা ঘাটতি পূরণ করবে। এবং স্যারের বইগুলো কিন্তু অ্যাভেলেবল আছে অলরেডি, রকমারিতে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চেক আউট করতে পারো। স্যার আর কিছু বলতে চান? না, আই হোপ যে আমরা খুব এটা রেগুলেশনের একটা ইনফর্মাল কোশ্চেন, আপনি তো অনলাইনে খুব ফানি ফানি কন্টেন্ট বানান, এটা আসলে আপনার বয়সের সাথে যায় না। এটা এই মনটা এত মানে তাজা কেন? না, আমি আসলে সবসময় ফিল করি যে আমি স্টিল 25। যাক, এটাই হলো কথা। আমরা যখন হালকেনস্টাইনে সিনিয়র টিচারদেরকে আনছি, সবচেয়ে মজার একটা ব্যাপার দেখছি যে আমরা মেন্টালি যতটুকু না এজ, আমাদের চেয়ে অনেক ইয়াং এজে আছেন আপনি, শফিক ভাই, মনির ভাই, মানে যারা অ্যাকচুয়ালি আমাদের চেয়ে 10 ইয়ার্স, 20 ইয়ার্স, 25 ইয়ার্স সিনিয়র, তারা পর্যন্ত অনেক জলি। সো বয়স যা হয় হোক, পড়াশোনা বা লাইফে যা হয় হোক না কেন, মনকে উৎফুল্ল রাখতে হবে। আসলে এনজয়মেন্টের কোনো বয়স নেই। এনজয়মেন্টের কোনো বয়স নাই, ঠিক আছে? তুমি নিজেকে মেন্টালি যা ভাববা তুমি তাই। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী একটা পর্বে। টাটা। আসসালামু আলাইকুম।